নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প নগ্ন পুতুলের শরীর। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতাদের উদ্দেশ্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখীতে এখন আসছে প্রত্যেক দিন একটি করে আমার লেখা গল্প। গল্পগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর প্রতিদিন ভিন্ন স্বাদের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ফেসবুক পেজেও। আপনারা চাইলে সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং অবশ্যই আমাকে ফলো করতে পারেন। আমার গল্প আপনাদের কেমন লাগছে মন্তব্য করবেন, কারণ আপনাদের এক একটি মন্তব্য আমার কাছে অত্যন্ত মূল্যবান এবং মূল্যবান ধাতুর থেকেও অনেক মূল্যে দামি। আজ আপনাদের বলবো গল্প নগ্ন পুতুলের শরীর। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতাদের উদ্দেশ্যে, আর গল্প পাঠে আর লেখায় অবশ্যই আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। খুব নিখুঁতভাবে হাতে সুই সুতো নিয়ে সেলাই করতে বসেছেন মিস ব্রিগেনসা। আজ শরীরের প্রত্যেকটা অংশ পুঙ্খানুপুঙ্খভাবে এবং অত্যন্ত সুচারুভাবে সূক্ষ্ম সূক্ষ্ম সেলাইয়ের দ্বারা স্পষ্ট করে তুলতে হবে। আজকে বক্ষবৃন্তের পালা। ছোট্ট ছোট্ট দুটো বক্ষবৃন্ত, কোনোটার শরীর আবার খয়েরি রঙের বৃন্তে আবৃত, কোনোটার শরীর আবার বাদামি বৃন্ত। এখনো বৃন্তের পাশের ওই পাতলা আবরণীটা স্পষ্ট হয়নি। সেলাইয়ের কাজ সম্পন্ন করে নাভিমূলটাকে নিখুঁতভাবে সেলাই করলেন তিনি। এরপর ওনার হাত নেমে এলো সেই গোপন গভীর অরণ্যের মাঝখানে। গভীর অরণ্যে এখনো বৃক্ষরাশি জন্মায়নি, কারণ শরীরটা নিতান্তই ক্ষুদ্র। তবে হ্যাঁ, জন্মানোর আগের অনেক মুহূর্তেই এই লিঙ্গের জন্যই বৈষম্য সৃষ্টি হয়ে থাকে। না না, মিস ব্রিগেনসা নিখুঁতভাবে পুরুষ এবং স্ত্রী উভয় লিঙ্গকেই সুই সুতো দিয়ে সেলাই করছেন। তবে ওনার পছন্দের যেটা, সেটা হলো নারী শরীরটা, একটা ছোট্ট শিশুর শরীর। হ্যাঁ, পাশে রাখা বস্তা থেকে তুলো বার করে প্রত্যেকটা পুতুলের ভেতরে পুড়ে পুড়ে নিখুঁত হাতে সেলাই করছেন। প্রত্যেকটা পুতুলেরই মস্তক আলাদা করে রাখা, কোনোটা টাক, কোনোটা হালকা কেশরাশি, কোনোটা বা বেশ ভারী কেশরাশি দ্বারা আবৃত। চোখের মণি দুটো স্বচ্ছ এবং স্পষ্ট। ঠোঁটে রয়েছে অস্ফুট একটা হাসি, কারো কারো আবার কান্নার প্রতিচ্ছবি। মিস ব্রিগেনসা এই পুতুল কোম্পানির মালকিন। বয়স প্রায় 75-এর কাছে। কাঁপা কাঁপা হাতে সেলাই করতে ওনার ভীষণ ভালো লাগে। পুতুলের শরীরগুলো দেখে মনেই হবে না এগুলো যে তুলো ভরা এক একটা পুতুল। দেখে মনে হবে যেন জীবন্ত কোনো মানব শিশু। ব্রিগেনসা সেলাই করছেন নিতম্বের জায়গা। তারপরে সুই সুতো উঠে আসবে ছোট্ট ছোট্ট শিশু পুতুলগুলোর জনন অঙ্গের কাছে। তারপর পেটের মাঝ বরাবর সেলাইটাতেই স্পষ্টতর হবে যে এটা একটি পুতুল, মানব শিশুর শরীর নয়। সারা রাত ধরে নিজের বাড়ির 3 তলায় বসে বসে ঘরের দরজা জানালা বন্ধ করে এই কাজটা নিখুঁতভাবে করেন, আর এই কাজের মাধ্যমেই উনি খুঁজে পান অপার প্রশ্রান্তি। কেমন লাগছে তোমার? দারুণ। বলছি, বাচ্চা হওয়ার সময় কিন্তু আমি বাবা মার কাছে চলে যাব। সে যেও, আসলে এত দূরে পোস্টিংটা হলো আমি চাইনি, বুঝলে। একেই তোমার 8 মাস, তার উপরে তাতে কি হয়েছে, মাত্র কটা দিন একসঙ্গে থাকতে পারবো,
তারপরে তো আমাদের সন্তান চলে আসবে। শোনো, প্রথম 6 মাস কিন্তু বাপের বাড়িতেই থাকবো। মানে আমার কি হবে? তোমার কি হবে মানে? তুমি যখন আমাকে ফেলে রেখে 1 মাস 2 মাসের নামে ডিউটিতে যাও, তখন আমি থাকি না বুঝি একা? সেই জন্যই তো ডিউটিতে যাওয়ার আগে কত রাত জেগে জেগে আমি আমার অগ্নি পরীক্ষা দিয়ে যাই। ঠাট্টা করো না, সবসময় ভালো লাগে না। ঠিক করে গাড়ি চালাও। এই দেখো তো কে ফোন করেছে। নিশ্চয়ই মা করেছে। হ্যাঁ জানতাম। মা বলতে কোন মা? আরে বাবা, মা টু। ও আচ্ছা আচ্ছা, তার মানে আমার শাশুড়ি মা। হ্যাঁ, আর মা ওয়ান? মা ওয়ান মানে তোমার মা, মানে আমার শাশুড়ি মা। তুমি এত ভালোবাসো? খুব। আমার মায়ের থেকেও বেশি উনি আমাকে বোঝে। দাঁড়া, ফোনটা রিসিভ করি। হ্যাঁ মা, বলো। পৌঁছেছিস? না না, এই তো রাস্তাতেই আছি। আর কতক্ষণ? আর কতক্ষণ গো? এই তো আর মিনিট 45। আর 45 মিনিট মা। আচ্ছা, সাবধানে থাকবি কিন্তু। আর শোন, সময় হওয়ার আগে আমাকে খবর দিয়ে দিবি, আমি চলে যাব। তোমার আসতে হবে না, মা আসবে। মা বলতে তো শাশুড়ি? হ্যাঁ, মায়ের থেকে শাশুড়ি দরদ বেশি। এরম করে বলো না, আমায় খুব ভালোবাসে, সে তো বুঝতেই পারি। আমিও যাব, দুইজনে মিলে একসঙ্গে থাকলে ওনারও অনেকটা হেল্প হবে। শোন, তোর ব্যাগে নাড়ু দিয়ে দিয়েছি, খাবি? মা, আমার অম্বল হয়। ডক্টর বলেছে অম্বলযুক্ত খাবার খেতে না। আরে কিচ্ছু হবে না, বাচ্চাটা আসছে, কোথায় একটু ভালো মন্দ খাবে। যা, কি হলো? লাইনটা কেটে গেল। ভালোই হয়েছে, তোমার মায়ের ফ্যান প্যানানি শোনার থেকে লাইনটা কেটে যাওয়াই ভালো। চুপ করো না, এরকম কেন করো? ও, তুমি বললে দোষ নেই আর আমি বললে দোষ? জানো না, নিজের মা বাবাকে যা খুশি বলা যায়, কিন্তু অন্যের মুখে শুনলে তখন খুব রাগ ধরে। এবেলা আমাকে এক চান্সে পর করে দিলে। তুমি ছাড়া কে আছে? বলছি, আমাদের ঘরটা কোথায় নিয়েছ? শোনো, আমাকে কোয়ার্টার দিচ্ছিল, কিন্তু আমি বললাম ভাড়া বাড়িতেই উঠবো। বাড়িটা তোমার পক্ষে বেশ আদর্শ। আর তাছাড়া একটা কাজের লোক ঠিক করেছি। বাড়ির পাশে একটা কারখানা আছে পুতুলের। পুতুল? আমি জানি তো, পুতুল শুনলেই তুমি ছটপট করে উঠবে। একটা বয়স্ক মহিলা থাকেন, ওনার স্বামীর নাকি ওটা ফ্যাক্টরি। কোনো এক সময় নাকি বিদেশে থাকতেন ওনারা, তারপরে এদেশে এসেছিলেন। এইখান থেকে ওনারা যাওয়া হয়নি, স্বামী এখানেই মারা যান। এখানকার পাশেই কোথায় একটা কবরস্থানে কবর দেওয়া হয়েছে। ওনারা বুঝি? হ্যাঁ, ওনারা খ্রিস্টান। ও আচ্ছা আচ্ছা, মানে ব্যবহার খুব ভালো। আমি যখন বাড়ি ভাড়া করতে যাই, আমার সঙ্গে যেচে আলাপ করলেন, তোমার কথাও জিজ্ঞেস করলেন, কতদিনের পোয়াতে তাও জিজ্ঞেস করলেন, সবটাই বললাম। আচ্ছা, খুব ভালো, খুব ভালো মহিলা। উনি নিজের হাতে পুতুল তৈরি করেন আর সেগুলোই বিক্রি করেন মার্কেটে। অসাধারণ পুতুল তৈরি করেন, তুমি জাস্ট বিশ্বাস করতে পারবে না। তাই নাকি? হ্যাঁ, তবে একটা অসুবিধা আছে। কিরকম? ওখানকার আশেপাশের লোকেরা ওনাকে ঠিক পছন্দ করেন না। সবাইকে বোঝোই তো, একটা খ্রিস্টান মহিলা, অতগুলো মানে বুঝেছি, ধর্ম নিয়ে যত অসুবিধে তো ওই রকমই ধরো। স্বাভাবিকভাবে কেউ নিতে পারে না, আমার মাথায় ঢোকে না। যার যার ধর্ম তার তার কাছে। আমি আমারটা ভালোবাসি, সে তারটা। আমরা একে অপরকে যদি সম্মান না করতে পারি, তাহলে একসঙ্গে কি করে থাকবো? যতই হোক আমাদের ভারতবর্ষ কিন্তু প্রত্যেকের জন্যই। তা তো ঠিকই, আমরা সবাই সমান। আমাদের জাতীয় সঙ্গীতেও তো তাই বলে। এই চলে এসেছি। চলে এসেছি? বাহ, কোথায় সেই বাড়ি? ওই দেখো। হ্যাঁ গো, ওইটা কার বাড়ি? কি সুন্দর না দেখতে, অনেকটা সেই ব্রিটিশ আমলের চার্চের মতো। অনেকটা সেই কি যেন বলে ওটাকে, ডিজনিল্যান্ডের মতো না? হ্যাঁ। দারুণ না? এই এলাকায় এই বাড়ি একটাই মাত্র পাবে, কিন্তু বহু পুরনো তো। বহু পুরনো, ওনার বয়স প্রায় 75-এর কাছাকাছি। বলো কি? হ্যাঁ, তবে সব থেকে আশ্চর্যের বিষয়, মহিলা একাই থাকেন, কোনো হেল্পার নেই। শুনেছি একটা কাজের লোক নাকি ছিলেন, খিটখিট খিটখিট করতেন বলে সেই কাজের লোক চলে গেছে। উনি নিজের কাজ নিজেই করতে ভালোবাসেন। স্বামী মরে যাওয়ার পর নিজেকে কেমন গুটিয়ে নিয়েছেন, কথা না বললে বলতে চান না। তবে আমার সঙ্গে বেশ যেচেই আলাপ করলেন। কি করে যেন বুঝতে পারলেন আমি বিবাহিত আর খুব শিগগিরই বউ নিয়ে আসবো। অন্তর্যামী নাকি? ধরে নাও ওই রকমই। ওই দেখো। হ্যালো মিস ব্রিগেন্সা। হ্যালো হ্যালো, গুড মর্নিং মাই সান। মর্নিং মর্নিং। এটা আমার ওয়াইফ। বাহ বাহ, ভালো ভালো। মিস ব্রিগেন্সা হাত আগিয়ে দিলে নমস্কার করতে যায় রমা। আরে এরম কন্ডিশনে নিচু হতে নেই। ঠিক আছে, আমি ব্রিগেন্সা। তোমার হাজব্যান্ডটি খুব ভালো, খুব আলাপি। হ্যাঁ,
এখানে থাকো, ভালো লাগবে। এনি প্রবলেম আমার বাড়িতে চলে এসো, ঠিক আছে? বাই দ্য ওয়ে, ক মাস? 8 মাস। বাহ, ভালো ভালো। মিস ব্রিগেন্সা তাকিয়ে দেখলেন রমার দিকে। ভরপোয়াতি মেয়েটা, শাড়ি পরেছে বলে হয়তো কিছুটা কম বোঝা যাচ্ছে পেটটা। রমা এমনিতেই খুব আলাপি। এই যে ওর পাশে দাঁড়িয়ে রয়েছে ওর কর্তা মহাশয়টি, সম্রাট, বিরাট রাগী মানুষ। কিভাবে যেন মেলার মধ্যে পরিচয় হয়েছিল দুইজনের। সেদিন মেলাতে গার্ড পড়েছিল ওর, আর রমা ঘুরতে গিয়েছিল বান্ধবীদের সঙ্গে নিয়ে। একটা ফুচকাওয়ালার দোকানে বাইক রাখা নিয়ে না কি নিয়ে বেশ একটা বচসা বাঁধে। সেইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রমা মোবাইলে ক্যামেরা বন্দি করছিল সেই ঝগড়া, যাতে এটা অনলাইনে ছেড়ে দিয়ে ভাইরাল হতে পারে। তখনই সম্রাট পেছন থেকে এসে হাত থেকে মোবাইলটা নিয়ে নেয়, বলে, হেল্প না করে আপনি ভিডিও রেকর্ড করছেন? আচ্ছা, অসভ্য মেয়ে মানুষ তো। এই যে মিস্টার, আপনার প্রবলেম কি? প্রবলেম কি মানে? এটা কোনো মানবিকতা বোধ হলো? আপনি আগে নিজের তোতলামো ঠিক করুন। হ্যাঁ, মুখ সামলে। আমি কিন্তু এখানে রয়েছি পাহারা হিসাবে। পাহারাদার? একটা পাহারাদার আবার আমাকে ভয় দেখাতে এসেছে। এরকম করিস না রমা, দেখতিস না উনি ইনচার্জে আছে? পোশাক পরা, ঠিক করে কথা বল, আবার জেলে ঢুকিয়ে দেবে। বললেই হলো জেলে ঢুকিয়ে দেবে? আমিও অফিসারের মেয়ে, আমার বাবা আর্মি ছিলেন। এইবার সম্রাট চুপ হয়ে যায়, বলে, আর্মি ছিলেন তা একটা আর্মি অফিসারের মেয়ে হয়ে এরকম অন্যায় কাজ করছেন? দেখতে পাচ্ছেন ফুচকাওয়ালাটার সঙ্গে বাইকালার কিরকম ঝগড়া বেঁধেছে, আমরা সামাল দিতে পারছি না। কোথায় পাবলিকটুকে হেল্প করবেন তা না, আপনি রেকর্ড করছেন। আমায় ধরেছেন কেন? আশেপাশে সবাই রেকর্ড করছে, দেখুন। সম্রাট তাকিয়ে দেখে সত্যিই সবাই রেকর্ড করছে। সম্রাটের মাথা গরম হয়ে যায় আর লাঠি চার্জ করে বসে অনেকগুলো ইয়ং ছেলের ওপরে। ছেলেগুলো পরবর্তীতে যদিও নিজেদের ভুল স্বীকার করে নেয়, বলে, আসলে কি করব বলুন তো স্যার, এখন মানুষ মরে গেলেও আগে হেল্প করার আগে মানুষ ভিডিওতে রেকর্ড করে, দেখেন তো। তার উপরে যদি অ্যাক্সিডেন্ট কেস হয়, ধরলেও দোষ, না ধরলেও দোষ। দূর থেকে রেকর্ড করলেও আপনারা কেলাবেন, না ধরলেও আবার কেলাবেন। কীরকম কীরকম মানে? পুলিশ কেস হয়ে যাবে, ধরবো কী করে বলুন তো? তা ঠিক, আমাদের আইন ব্যবস্থায় অনেকটাই খামতি আছে। চলুন। কোথায়? থানায়। রেকর্ড করছেন বলে চার্জ করব। মানেটা কি? হ্যাঁ, চলুন। থানায় বসেছিল অনেকক্ষণ রমা ওর বান্ধবীদের সাথে। গটকট করছিল রাগে, তবে একটা ফোন করতে পেরেছে। আর ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে রিটায়ার্ড আর্মি অফিসার রণজয় সিংঘানিয়া এসে হাজির হন। স্যার, আপনাকে দেখার জন্যই। সম্রাট, বুঝেছি, ঠিক করেছ। মানুষকে হেল্প করার বদলে মোবাইলটা আটক করেই রাখো। কি করেছিস তুই? কিচ্ছু করিনি বাবা, আর বলো না। ফুচকাওয়ালার দোকানে একটা বতসা বেঁধেছিল, আমি জাস্ট রেকর্ড করছিলাম সোশ্যাল মিডিয়ায় ছাড়বো বলে। এটা তো অন্যায় মামনি, ঘোরতর অন্যায়। যখন দেখলেই অন্যায় হয়েছে তখন তো পুলিশকে ইনফর্ম করতে হতো, তা না করে তুমি রেকর্ড করছিলে। ঠিক করেছো সম্রাট, একদম ঠিক করেছো। তারপরই ফোন নাম্বার আদান প্রদান, আর একটু একটু করে কেমনভাবে যেন প্রেম হয়ে যায়। আসলে যেই মানুষটা খুব রাগী, তাকে উপযুক্ত ওষুধ দেওয়ার জন্যে ভগবান বোধহয় আগে থেকেই ঠিক করে রাখেন তার উপযুক্ত পাত্র অথবা পাত্রীকে। সম্রাটের সঙ্গে যখন বিয়ের কথা পাকাপোক্ত করা হয়েছিল, তখন রমা স্পষ্ট করে বলেছিল, আমার কিন্তু ব্রত আছে। কীরকম মানে? মানে বুঝেছি, মানে ফুলসজ্জায় আদর করা যাবে না, এটাই তো ব্রত? কারেক্ট। তাহলে কবে করতে পারবো? আমি জানি না, যাবে আমার মনে হবে তবে। বাবা, এটা আমার কেমন ব্রত? এটাও ব্রত, কারণ সেদিন তুমি আমাকে শুধু শুধু চার্জ করেছিলে, আমার দুঃখ হয়েছিল, তাই তোমাকে শাস্তি দেব। ঠিক আছে, দেখা যাবে। ভুলে যেও না, আমি একজন পুলিশ অফিসার, আর আমার যতটুকু ধৈর্য শক্তি ততটুকু তুমি পারবে তো? মানেটা কি? মানেটা খুব ইজি, দিন গড়ালে ঠিক বুঝতে পারবে। তবে এই কথাটা সত্যি, রমা নিজের শর্ত ধরে রাখতে পারেনি। সম্রাটের কাছে ধরা দিতেই হয়েছিল। যেদিন প্রথম নিজেই সম্রাটকে বুকের ওপরে জড়িয়ে ধরে বলেছিল চোখটা বন্ধ করে, প্লিজ আমাকে একটু ভালোবাসো না। কেন, শর্তের কি হলো? আমি জানি না, বাসবে কিনা বলো। বাসবো না। কি করবে? তাহলে কিন্তু জোর করে। জোর করে তুমি আমার রেপ করবে নাকি? ধরে নাও তাই।
ঠিক আছে, তাই করো। সম্রাট বিছানায় শুয়ে পড়েছিল। কি করবে বুঝে উঠতে পারছিল না রমা। কোনো পুরুষকে সে স্পর্শ করেনি। সম্রাট অনেকক্ষণ পরে যখন ওকে জাপটে ধরেছিল বুকের মাঝখানে, কেঁপে উঠেছিল রমা। তারপর যখন দুটো দেহ মিলেমিশে একাকার হয়ে গেল, তখন সম্রাট ওর কপালে আলতো করে স্পর্শ করে বলেছিল, থাকতে পারলে? পারলাম না তো। বিয়ের পরে কেউ থাকতে পারে নাকি? তাহলে কেন শর্ত রেখেছিলে? জানি না, যাও। রমা বরাবরই এইরকমই, মনের কথা অকপটে স্বীকার করে নেয়। আর রমার সব থেকে প্রিয় জিনিস হলো পুতুল। পুতুল খেলতে ভালোবাসে। প্রথম যেদিন সম্রাট ওর বাড়িতে যায়, সেদিন ওর আলমারির ওপরে পুতুল দেখতে পেয়েছিল। ওর কম্পিউটার টেবিলে, ওর বিছানার মধ্যেও বড় বড় 3-4টে পুতুল, এমনকি স্টাডি টেবিলে পর্যন্ত। তুমি এখনো পুতুল খেলো? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমি টয় শপে গিয়ে পুতুল কিনি। তোমার ভালো লাগে না? আমার পুতুল ভালো লাগলে বন্দুক কি করে ধরবো? হ্যাঁ, দাঁত, যার পুতুল ভালো লাগে না তাকে আমি পছন্দ করি না। আমার ভালো লাগে, তবে জ্যান্ত পুতুল। মানে তোমার আমার বিয়ের পরে যখন একটা ছোট্ট জ্যান্ত পুতুল হবে, ওটাকে আমি খুব ভালোবাসবো। সত্যি? জড়িয়ে ধরেছিল রমা সম্রাটকে। তারপরই ওদের সন্তান। আর এইভাবেই বেশ মিলেমিশে দুইজনের থাকা। এর আগের পোস্টিংটায় এক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল সম্রাটের। তারপরই ওপর মহল থেকে বলে ওকে ট্রান্সফার করা হয়। আর এই ট্রান্সফারটা বাড়ি থেকে এতটাই দূরে যে রমা বায়না করে ওর সঙ্গে আসবে। প্রথম প্রথম শ্বশুর শাশুড়ি বাবা মা বারণ করেছিলেন, কিন্তু মেয়ে এতটাই নাছোড় বান্দা যে কেউ আর কোনো রকমভাবেই ওকে আটকে রাখতে পারেনি। ঘরটা কিন্তু পছন্দ হয়েছে আমার। পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ। যাক, তুমি থাকবে, তোমার পছন্দ হলেই হলো। আর মিস ব্রিগেন্সাকে কেমন লাগলো? ভালোই, তবে ওনার মধ্যে অনেকটা গুপ্ত রহস্য আছে। কিরকম? আছে আছে, আমি তো সাইকোলজি স্টুডেন্ট, চোখ দেখলে বুঝতে পারি। তাই? ভালোই তো। তুমি এখানে কি জন্য এসেছো বলো তো? আরে বাবা, কোনো মিশন ফিশন নয়। আমি এখানে এসেছি আমার ডিউটি করতে। পোস্টিংটা এখানে হলো তাই। আগের জায়গায় পার্টিগত বিষয়ে সমস্যায় জড়িয়ে পড়েছিলাম, তাই দ্রুত আমাকে সেখান থেকে ট্রান্সফার করা হলো। হবে না? মাথায় যা রাগ! ও, রাগ বুঝি আমার একার, তোমার বুঝি নেই? খুনসুটি করো না, সরো। একেই আমার ভরবোয়াতি, এখন কিন্তু উল্টোপাল্টা কিছু করলে বাচ্চার ক্ষতি হবে। আরে, আমি তো সেই 6 মাস থেকেই উপবাসী হয়ে রয়েছি, তারপরে সন্ন্যাসী পুরোপুরি। কবে আমাদের বেবি হবে, কবে সে বড় হবে, তারপর আমাদের নতুন করে আবার ফুলসজ্জা হবে। আমি কি জানি না? শোনো, যেমন আমি তোমার একজন হাজব্যান্ড, তেমন আমি এখন একজন হবু বাবা। সেটা তো আমার খেয়াল রাখতে হবে না? হয়েছে, খুব হয়েছে, সরো। বাজার ফাজার কিছু আছে কি? কিচ্ছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না ডার্লিং, তোমার রান্নাও রেডি। মানে কাজের মাসিকে বলা হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়ে গেছে। এখন শুধু ঘরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়ে খেয়ে নাও গরম গরম। আমি এক্ষুনি একটা ফোন করে আসছি। কোথায় যাচ্ছ? আসছি। ঘরের ভেতর ঢুকে রমা দেখে বেশ পরিপাটি করে সাজানো গোছানো 2টো রুমের ঘর। ঘরে ঢুকতেই একটা ছোট্ট জায়গায় বেশ বসার মতো উপযুক্ত স্থান করা, সোফা পাতা, সামনে রয়েছে একটা টি টেবিল। এইখানে বসেই সকালে চাটা খাওয়া যাবে। তারপরে পাশেই রয়েছে ছোট্ট একটা রান্নাঘর, তবে খুব সুন্দর গোছানো পরিপাটি মডিউলার কিচেন সেট আপ করা। 2টো চেয়ার টেবিল রয়েছে, মানে 2-3টে মানুষ অনায়াসে খেতে পারবে। এরপরে রয়েছে বেডরুমটা অপেক্ষাকৃত বেশ খানিকটা বড়, আর পাশে একটা গেস্ট রুম, পায়খানা বাথরুমটা অ্যাটাচ রয়েছে, আর খোলা একটা বারান্দা। মোটামুটির দিক থেকে বাড়িটা বেশ সুন্দর। বাহ, খুব সুন্দর। আমি বরং স্নানটা সেরে আসি। ট্রলি ব্যাগটা খুলে জামা কাপড় বের করে বাথরুমে ঢুকে যায় রমা। তারপর কলটা ছেড়ে দিয়ে সাবান শ্যাম্পু দিয়ে নিজেকে পরিষ্কার করতে থাকে। বাথরুমের জানলার দিকে চোখ পড়তেই ভয় পেয়ে যায় মেয়েটা। মিস ব্রিগেন্সার চোখ দুটো ওর দিকেই তাকিয়ে রয়েছে। বাড়িটা খুব একটা পাশাপাশি নয়, মোটামুটি কয়েক গজ দূরে, তবে বাথরুমের জানলা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মিস ব্রিগেন্সা যে এই দিকেই তাকিয়ে রয়েছেন, আর ওনার হাতে রয়েছে একটা ছোট্ট পুতুল। মাথাটা টাক, গায়ের রংটা কেমন যেন ফ্যাকাশে,
পুতুলটাকে দেখে মনে হচ্ছে রক্তশূন্য মতো। তবে উনি এই দিকে কেন তাকিয়ে রয়েছেন? নিজের পেটের সন্তানটাও কেমন যেন মোচড় দিয়ে কেঁপে উঠল। রমা ভয় পেয়ে যায়। বাথরুমের জানলাটা বন্ধ করতে যাবে, তাকিয়ে দেখে জানলার একটা কাঁচ ভাঙা, আর ওই ভাঙা কাঁচ দিয়েই চোখ দুটো জল জল করছে মিস ব্রিগেন্সার। ওনার চোখের মনি দুটো নীল রঙের, চশমা পরা নেই, একটা অদ্ভুত হাসি ওনার ঠোঁটে খেলা করছে। কি গো, হলো তোমার? হ্যাঁ হলো। কি হলো, এমন করছো কেন? না মানে এই বাড়ির জানলা দিয়ে ওই মহিলার বাড়ি দেখা যায়। হো, মিস ব্রিগেন্সা? হ্যাঁ, উনি কিন্তু দূর থেকে দেখতে পান না, চোখের জ্যোতি খারাপ। ওনার চোখ দুটো দেখে মনে হয় ভয় পেয়েছো। ওই রকমই, দারুণ ভয় পেয়ে গেছি। আমি তো ভাবলাম উনি আমার দিকেই জানলা দিয়ে দেখছেন। তোমার মাথা খারাপ নাকি? সামনের দৃষ্টি মোটামুটি আছে, দূরের দৃষ্টি একেবারেই গেছে। আচ্ছা আচ্ছা, তুমি ফ্রেশ হবে তো? হ্যাঁ। যাও তাহলে ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা বরং গরম করি। হ্যাঁ, সেটাই বরং ভালো, খাবারটা গরম করে নাও। সন্ধ্যের দিকে সম্রাট থানার উদ্দেশ্যে বেরিয়ে গেলে একটি কাজের মেয়ে আসে। মেয়েটি কালোর ওপরে বেশ সুন্দরী, বয়স 40-এর কোঠায় হবে, অবিবাহিতা। অনেকক্ষণ গল্প করে রমার সাথে, আর কথায় কথায় রমা জানতে পারে, ও দিদি, তা কয় মাসের পোয়াতি? এই তো 8 মাস। বাবারে, আসা পর্যন্ত বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেল। আবার কারে কইছো? ওই যে মিস ব্রিগেন্সা বলে বাড়িটা দেখায় রমা। আচ্ছা, তুমি বিয়ে করনি? আমার আর বিয়া কেমনে হইব? কেন, তুমি জানো না নাকি? না তো, কি হয়েছে বলো না। কি আর হবে, আমার বিয়া দেবে কে? মাথার ওপরে 3-3খানা বোন, হগলারই সংসার হইল না। সব কটা বাচ্চা বিয়ানোর লাগে স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে, মরা বাচ্চা হয়েছে। তারপরে সেই মরা বাচ্চা নিয়া কবরে গিয়া পুইতা দিছে। কদিন পরে জানা গেছে সেই বাচ্চাগুলারে কবর থেকে তুললা নিয়ে গেছে কে। হুমা, পুলিশ কেস করনি? কে করবো পুলিশ কেস? এইখানে যারা যারা থাকে সকলের বাচ্চার সঙ্গে এমন কিছু না কিছু হয়। ও, তার মানে? না, তার মানে সবার হয় না, কারো কারো হয়। আর তুমি কেন বাড়ির লোকরে কইতে গেছো তোমার ক মাসের পোয়াতি? তোমার এখন ভর মাস, এমন ভর মাসের খবর কাউরে দিতা নাই, জানো না? হঠাৎ করে কথাটা মনে পড়ে রমার। শাশুড়ি মা পই পই করে বলে দিয়েছিলেন, শোন, কেউ জিজ্ঞেস করলে ক মাস, হয় বাড়িয়ে বলবি নয় কমিয়ে বলবি, পারফেক্টটা কিন্তু কখনো বলবি না। কেন মা? বলতে নেই, ক্ষতি মন্দ হয়। তোমাদের যত উল্টো পাল্টা নয়, যেটা বলবো সেটা শুনবি, নাহলে কিন্তু খুব বকবো। মা, জড়িয়ে ধরেছিল রমা ঠিক এইভাবেই শাশুড়ি মাকে। দেখ মা, তোর ভালোর জন্য বলছি। মাও ঠিক সেম কথা বলেছিল, কত মাসের পোয়াতি কাউকে বলবি না, হয় বাড়িয়ে বলবি নয় কমিয়ে বলবি, কাউকে বলতে নেই, এতে ক্ষতি মন্দ হয়। আচ্ছা, মুশকিল, আমার পেটের বাচ্চাকে কে ক্ষতি করবে? ওরে বাবা রে, অনেক কিছু করা যায়, তুই বুঝতে পারছিস না, তুই বলবি না ব্যাস। ঠিক আছে মা, বলবো না। এই শোন, সম্রাটকে এখন ধারে কাছে ঘেঁচতে দিবি না কিন্তু, মনে রাখিস, কাঁচা নারী। আরে বাবা, ঠিক আছে, বুঝেছি। সেই দিন বেশ খানিকটা রাত হয় সম্রাটের বাড়ি ফিরতে। শুনছ? কি গো? যাই। আরে আস্তে আস্তে। কি ব্যাপার, এখানে কারেন্ট নেই? না, আসার পর থেকেই দেখলাম আসছে আর যাচ্ছে। ভাগ্যিস এখন হালকা হালকা ঠান্ডা, না হলে কত প্রবলেম হতো বলো তো। এ কি, ওই মেয়েটি কোথায় গেল? ও তো বাড়ি গেল, বলল লোডশেডিংয়ে নাকি ওদের ওখানে শিয়াল কুকুরের খুব উৎপাত হয়। হ্যাঁ গো, তোমাদের এখানে নাকি কবরখানা থেকে বাচ্চা কাচ্চাও চুরি হয়ে যায়। আরে চুরি না, হিংস্র পশুরা খুঁড়ে খেয়ে নেয়। বলি আমি, এখানে সব করতে না, তবে নতুন এসেছি তো দেখি, বিষয়টাকে হ্যান্ডেল করতে তো কয়েকদিন আমার সময় লাগবে। তাছাড়া এখানকার মন্ত্রী মহলের সঙ্গে আর বড় অফিসারের সাথে আমার একটু কথা হয়েছে, এই মিটিংটা সেরেই তো আসলাম। বলছি আমাকে আজকে নাইট ডিউটি করতে হবে। সেই নাইট ডিউটি কি করব বলো, এখানে ইনচার্জ আর কেউ নেই, ছিলেন একজন, তিনি বাড়ি গেছেন। ও, আমি তাহলে কোথায় থাকবো? কেন, এখানেই থাকবে, দরজা ভালো করে বন্ধ করে নাও। কিন্তু আমি একা একা যে ঘুমোতে পারবো না, আমার পুতুল লাগবে তো। সম্রাট তাকায়
রমার পেটের দিকে। রমা এখন নাইটি পরে রয়েছে, তাই পেটটা ভালোই বোঝা যাচ্ছে। এই হাত দাও, হাত দাও। কি হলো? হাত দাও না। আরে কি এটা? কি আর, আমাদের বেবি নড়ছে, দেখো। এই তো, তোমার কাছে জ্যান্ত পুতুল রয়েছে, তুমি কিনা পুতুলের জন্য এরকম করছো। আমি তো জানি তোমার পুতুল ছাড়া ঘুম আসে না, কিন্তু পুতুলগুলোকেই তো ব্যাগে ভরতে ভুলে গেছি। তোমাকে বললাম আমি ব্যাগে ভরে রেখেছিলাম, তুমিই ব্যাগটা তোলনি গাড়িতে। দূর। আর এখন রাগ করে কি হবে? আজকে রাত্রে একটু কষ্ট করে চালিয়ে নাও লক্ষ্মীটি। আমি আগামীকাল মিস ব্রিগেন্সার বাড়ি থেকে তোমাকে সুন্দর সুন্দর পুতুল কিনে দেবো, প্রমিস। সত্যি? পিঙ্কি প্রমিস। আচ্ছা বাবা, পিঙ্কি প্রমিস, বললাম। রাত্রেবেলা সম্রাট চলে যায় ডিউটি করতে। কাজের মেয়েটিকে বলেছিল থাকতে, কিন্তু সে থাকেনি। রাত্রেবেলায় এখানে সত্যিকারেরই শিয়াল কুকুরের উৎপাত প্রচণ্ড পরিমাণে বাড়ে। এখানকার মানুষরা নিতান্তই গরিব মানুষ, দিন মজুর খাটে। কেউ কেউ আবার ভালো জবের জন্যে শহরে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও যে সে কি কাজ করছে বাড়ির লোকে তো বুঝতে পারে না। হয় সে সেখানকার শৌচাগার পরিষ্কার করে, না হলে বাসন মাজে, না হলে পথে দাঁড়িয়ে হয়তো ভিক্ষাই করে। বিদেশ সম্পর্কে মানুষ ভাবে দেশের মানুষ বিদেশে গিয়ে বুঝি অনেক টাকা রোজগার করতে পারে, কিন্তু সেইখানে কাজটাও যে কতটা খাটুনির, কতটা পরিশ্রমের, এইটার দাম চট করে কেউ দিতে পারে না। সেই দিন রাত্রেবেলা হঠাৎ করে বিনা মেঘে বজ্রপাত শুরু হয়ে যায়। অগ্রহায়ণ মাস, হালকা ঠান্ডা পড়েছে। গায়ে একটা চাদর মুড়ি দিয়ে চুপ করে সোফায় বসেছিল রমা, হাতে মোবাইলটা নিয়ে ঘাঁটছিল। সম্রাট ডিউটিতে যাওয়ার আগে ওকে খাইয়ে দিয়ে গেছে। দরজা ভেতর থেকে লক করা। এই বাড়ির চারিদিকে একটা পাঁচিল রয়েছে, সামনে একটা গেট আছে, তবে গেট পর্যন্ত আর এগিয়ে যায়নি রমা। সম্রাট বলেছিল, গেটটা আমি দিয়ে যাচ্ছি তালা, আর ডুপ্লিকেট চাবি তোমার কাছে তো আছে, প্রবলেম যদি হয় তাহলে কাউকে ডেকো। রমা বলে, কাকে ডাকবো? এমন জায়গায় বাড়িটা ভাড়া নিয়েছো, আশেপাশে লোকালয় দেখতে পাচ্ছ? শুধু মিস ব্রিগেন্সার বাড়ি ছাড়া আর কোনো লোকালয় নেই। তারপরে আমি কাজের মেয়েটির কাছে শুনলাম এখানে আশেপাশেই নাকি শ্মশান আছে। হারে বাবা, শ্মশান থাকা ভালো। তুমি দেখো না, যখন আমরা কোথাও যাত্রা করতে বেরোই তখন কোনো শবদেহ দেখলে আমরা কি করি? নমস্কার করি। তার মানে শবদেহ দেখা মানে ওটা ভালো লক্ষণ। তোমার যত আজগুবি কথা। তুমি তো এরকম মেয়ে নাও, এত সংস্কার মানছো কবে থেকে? না মানে মাই বলেছিল তাই। ও, মাও পারে। যাও যাও, ঘরে যাও, কলাপসেবল গেটটা ভালো করে বন্ধ করে নাও, তালা দিয়ে দাও, আর দরজা জানলা বন্ধ করে শুয়ে থাকো। দেখো না কারেন্ট ঠিক চলে আসবে। কারেন্ট কিন্তু আসেনি। মোমবাতি জ্বেলে মোবাইলটা দেখছে রমা। নিজের বিয়ের ভিডিওগুলো সব সেভ করা, কারণ এখানে নেটওয়ার্কের বড্ড প্রবলেম। তার উপরে ওয়াইফাই নেই, কিছুতেই কাজ হচ্ছে না। বেশ খানিকক্ষণ পর বাইরের গেটের শব্দ হয়। রমা ওয়েদারের দিকে তাকিয়ে দেখে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আর বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো বাতাসও বইছে। সম্রাট কি ফিরে এলো নাকি? আনন্দের সহিত কলাপসেবল গেটের কাছে আগিয়ে গিয়ে রমা দেখে হাতে লণ্ঠন নিয়ে একটা বয়স্ক বুড়ি তাকিয়ে রয়েছে ওর দিকে। চোখের দৃষ্টিতে আগুন রয়েছে। উজ্জ্বল নীল মণি দুটো বিভৎস লাগছে হেরিকেনের আলোতে। কিছুক্ষণ আগে ওয়াশরুমে গিয়েছিল রমা, আর ওয়াশরুমের ভাঙা জানলা দিয়ে মিস ব্রিগেন্সার বাড়ির দিকে তাকিয়ে দেখেছিল বাড়িটা ঘুটঘুটে অন্ধকার। দেখে মনে হচ্ছে ওখানে কোনো অক্সিজেনই নেই, ওখানে পাতাও নড়ছে না। প্রকৃতিও যেন ওই পর্যন্ত গিয়ে থম মেরে গেছে। কে? আমি আমি ব্রিগেন্সা। ও, কিছু দরকার? বলছি একটা ক্যান্ডেল হবে। মোমবাতি? হ্যাঁ আছে, কিন্তু ও তো বাড়ি নেই। ও, এমনি দিলেই হবে, তুমি বেরোতে পারবে না? আচ্ছা আসছি। বয়স্ক মানুষকে সাহায্য করতে হয়, এই শিক্ষাই পেয়েছে রমা, তাই চাবি নিয়ে গেটটা খুলে বাইরে বেরিয়ে আসে। আপনি এরম ওয়েদারে কেন বেরোলেন? আমার যে আর কেউ নেই, তাই। এই নিন। মোমবাতিটা এগিয়ে দিতেই দুটো ঠনঠনে সাদা রঙের হাত বাইরে বেরিয়ে আসে। ফ্যাকাশে হাত দুটোর মধ্যে অসংখ্য ফুটো ফুটো,
আঙুলগুলোতেও কেমন যেন রক্ত জমাট বাঁধা ভাব। আরে, আপনার আঙুলগুলো এরকম কেন? আসলে আমি নিজের হাতে আমার পুতুলে স্টিচ করি। শুয়ে সুতো ভরে সেলাই করতে গিয়ে বোধহয় ফুটো হয়ে গিয়েছিল। আমি চলি। আপনি আসুন না, একটু গল্প করি। মিস ব্রিগেন্সা বারণ করে না। আর রমাও এই মুহূর্তে একা। রাত তখন খুব একটা বেশি হয়নি, 9:30 মতো বাজে। রমার ঘুমোতে ঘুমোতে এখনো প্রায় ঘন্টা 2 বাকি। গেটটা খুলে দেয় রমা। ডুপ্লিকেট চাবি ওর কাছে ছিল। ক্যাচ করে গেটটা খুলে ভেতরে ঢোকেন মিস ব্রিগেন্সা। কলাপসেবল গেটে তালা বন্ধ করতে যাবে তখন ব্রিগেন্সা বলে, তালা দিতে হবে না, আমি একটু পরেই বেরিয়ে যাব। ও মা, তা কেন? এলাকায় নতুন এসেছি তো, যদি চোর ছাচর আসে আমি বরং তালা দিয়ে দিই। মিস ব্রিগেন্সা একটু আপত্তি করলেও তালা দিয়ে দেয় রমা, আর চাবিটা নিয়ে রেখে দেয় রমা নিজের ব্যাগের ভেতরে। তবে ব্যাগটা যে কোথায় সেটা মিস ব্রিগেন্সা ঠাউর করতে পারেন না, কারণ ওনার চোখের দৃষ্টি দূরের দিকে সত্যিই যায় না। বসে রমা বেশ পরিপাটি করে, বলে, আপনার বয়স নাকি 75? দেখে তো মনে হয় না। হ্যাঁ, তা ঠিক। তোমার বাচ্চার? ও ভালো আছে, এই তো। বলে কিছুক্ষণ ভাবে রমা, তারপরে বলে, এই তো 5 মাস। হে, তুমি যে বললে 8 মাস। না, মানে ভুল বলেছিলাম। আসলে আমার পিরিয়ডের ডেটের কোনো ঠিক নেই তো, ভুলভাল হিসেব করি। ক্যালেন্ডারের দিকে চোখটা বুলিয়ে নেয় রমা। ইচ্ছে করেই ভুল বলল, কারণ ওর শাশুড়ি মা এবং মা দুইজনেই ভুল কথাই বলতে বলেছে। কি চাও, ছেলে না মেয়ে? যা হয় তাতেই খুশি। ভগবান যেটা দেবেন ওটাই মেনে নেব, আমাদের প্রথম তো। ও। মিস ব্রিগেন্সা একটু নড়ে চড়ে বসেন, বলেন, আমার কাছে পুতুল আছে, নেবে? পুতুল? সকালবেলা নেব, আমাকে ও বলেছে। আসলে আমি পুতুল খুব ভালোবাসি। আমি জানি। কি করে জানলেন? আমি মুখ দেখে বুঝতে পারি। তোমার গড়নটাও তো পুতুল পুতুল, তোমার মেয়েটাও। মেয়ে? মেয়ে হবে আমার? বোধ হয়। সেও তোমার মতোই দেখতে হবে, শুধু তার মাথায় চুল থাকবে না। ও আচ্ছা আচ্ছা, টাকলু হবে? আমি তো এরকমই কল্পনা করি। আসলে আর তো মাস 2 বলেই থেমে যায় রমা। আসলে সত্যি কথা বোধহয় চেপে রাখা যায় না, আর মেয়ে মানুষের সাথে গল্প করতে করতে অনেকটা আবেগে জড়িয়ে পড়েছে রমা। আপনি বসুন না, আমি বরং একটু আসছি। রমা ঘরের দিকে যায় মিস ব্রিগেন্সার জন্য কিছু খাবার নিয়ে আসতে। আসলে পিছন ঘুরে তাকিয়ে দেখে কেউ নেই। কোথায় গেল মিস ব্রিগেন্সা? মিস ব্রিগেন্সা, এ কি, আপনি আমার বেডরুমে কি করছেন? আর এগুলো তো আমার ডাক্তারি নথিপত্র, আপনি এগুলো দিয়ে কি করবেন? মিস ব্রিগেন্সা কোনো কথা বললেন না। মোমবাতিটা জ্বলন্ত ছিল, হাতে নিয়ে 2 পায়ে এগিয়ে এলেন রমার দিকে। মিস ব্রিগেন্সার মুখের গড়ন দেখে ভয় লাগছে এখন রমার। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ, এভাবে তাকিয়ে আছেন কেন? মা! আমি কিছু বুঝতে পারছি না, কি করেছে, কি হয়ে গেল মা? পই পই করে বারণ করেছিলাম, পই পই করে বারণ করেছিলাম তোকে, তুই ওকে নিয়ে যাস নে। আমার মেয়েটারও বলিহারি দিদি কম যায় না। বারবার বললাম, প্রথম পোয়াতি, এরকম করে তুই। মেয়ে আমার কথাই শুনলো না, কিচ্ছুতেই কথা শুনলো না। এখন কেমন আছে বৌমা? ভালো আছে, তবে বাচ্চাটা মারা গেছে। ইস! আর ইস করে কি হবে, ওর সামনে ওসব বলো না। এমনিতেই একটা। কি করে হলো বলতো? আমি বলতে পারবো না। আমি যখন বাড়িতে আসি তখন সব ঠিকঠাক ছিল, এমনকি বাইরে থেকে গেটও বন্ধ, কলাপসেবল গেটে তালা দেওয়া। সকালবেলায় ওর সাড়া না পেয়ে ঘরের ভেতর ঢুকে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর কিভাবে যেন ওর পেটটা, মানে বাচ্চাটা ওর পেটে নেই। তাহলে কি করে জানলি বাচ্চাটা মরা? আচ্ছা মা, একটা পোয়াতি মানুষের পেট থেকে একটা বাচ্চা কি করে বাইরে বেরিয়ে গেল? রক্তাক্ত দেহটা পড়ে রয়েছে,
কাঁচা নাড়ি পড়ে রয়েছে, এদিকে বাচ্চাটা নেই। আমার খুব ভয় লাগছে বাবা, তুই ওকে বাড়ি নিয়ে চল, এরম ডিউটি তোর করতে হবে না। বাজে কথা বলো না, ও শপথ নিয়েছে ও এলাকাবাসীকে রক্ষা করবে, ও একজন প্রশাসনিক কর্তা, ওকে সব কেন বলছো? রাখো তোমাদের প্রশাসন, বিপদে পড়লে কোথায় থাকে এরা? কি বলছো তুমি? ঠিকই বলছি। হ্যাঁ, আমার মেয়ে, হ্যাঁ আমার নাতি বা নাতনি, তাকে দেখতে পেলাম না। বিষয়টা এখানেই থেমে থাকেনি। সম্রাট চেষ্টা করেছিল প্রচুর পরিমাণে ওর সন্তানের আততায়ীকে খোঁজার, কিন্তু কারো খোঁজ পাওয়া যায়নি। রমার অবস্থা ইদানিং বেশ খারাপ হয়েছে। বাবা মা বাড়ি নিয়ে যেতে চাইলেও ও যেতে চায় না। এখন ওকে বাঁচিয়ে রাখার জন্যে ডাক্তার বলেছেন ও যেটা চায় সেটাই করতে। তাই ওর পছন্দ মতো ঘর ভর্তি করা হয়েছে পুতুল দিয়ে। পুতুলকে বুকের মাঝে আঁকড়েই খেলা করে মেয়েটা, অনেকটা শিশুর মতো। পুতুলকে খাওয়ায়, পুতুলকে স্নান করায়, ঘুম পাড়ায়, বকে, পড়তে বসায়, ঠিক বাচ্চারা যেরকম করে ঠিক সেই রকম রান্নাবাটি খেলায় মেতেছে এখন রমা। সেই দিন সন্ধেবেলা কাজের মেয়েটি কাজ করে দেওয়ার পর সম্রাট ওর মাথায় হাত বুলিয়ে বলে, লক্ষ্মীটি, তুমি তো বাড়িও যেতে চাইলে না। শোনো, আমার নাইট ডিউটি পড়েছে আজকে, তুমি থাকতে পারবে তো? হ্যাঁ, আমার পুতুল রয়েছে না, আমি থাকতে পারবো, তুমি যাও। এমনিতে রমাকে দেখলে স্বাভাবিক মনে হয়, কিন্তু ওর মস্তিষ্কে যে কতটা প্রভাব পড়েছে ওর সন্তান নেই এই ব্যাপারটা, সেটা একমাত্র ওর বাড়ির লোক ছাড়া আর এই কাজের মেয়েটি ছাড়া কেউ বুঝতে পারে না। কাজের মেয়েটি প্রথম যখন জানতে পারলো তখন হাউমাউ করে কেঁদে দিয়েছিল, বলেছিল, আমি বলেছিলাম দিদিকে বরপতির কথা কাউকে বলতে না, এতে ক্ষতি বন্ধ হয়। কাজের মেয়েটিকে সান্ত্বনা দিয়ে সম্রাট বলেছিল, আর কি হবে দিদি, আপনার হেফাজতে ও থাকলো, আপনাকে মাইনে আমি আরো দ্বিগুণ দেব। মাইনের কথা নয় দাদাবাবু, লোডশেডিং হয়ে গেলে আমার বোনগুলো এখানে ভালোভাবে থাকতে পারে না, ভয় পায়। আসলে বিয়ে করে তাড়িয়ে দেওয়া তো, বাচ্চা বিয়ে হতে পেরেছিল কিন্তু মরা, তাই। কিছুক্ষণের জন্য চুপ হয়ে থাকে সম্রাট, বলে, মরা বাচ্চা মানে? হ্যাঁ, কিভাবে যেন বাথরুমে পড়ে গিয়ে, আর প্রত্যেকটা ঘটনাই রেতে ঘটেছে, 3 বোনের ক্ষেত্রেই। বাচ্চাগুলোকে আর পাওয়া যায়নি, একটাকে পাওয়া গিয়েছিল, তাও শিয়াল কুকুরে খাওয়া। তোমরা পুলিশ কেস করনি? কি কেস করব, এই গ্রামে এরকম পেরাই হয়। মেলা রাতে লোডশেডিং, কারেন্ট থাকে না, গ্রামের মানুষগুলো হা ভাতারে খেতে পারে না, আর এদের আবার বাচ্চা, সবই তো যাযাবর পাটি, তাঁবুর মধ্যে থাকে, বাচ্চা শিয়ালে মুখে করে নিয়ে গেলেও টের পাওয়ার ক্ষমতা নেই এদের। অবাক হয়ে যায় সম্রাট, এরকম একটা সিরিয়াস ব্যাপারে এরা এরকম কেন? মিস ব্রিগেন্সা এসেছেন সন্ধেবেলা, অনেকক্ষণ গল্প করেছেন, বলেছেন, হ্যাঁ, আমি সেই দিন রাতে এসেছিলাম ওর কাছে। আমি চলে যাওয়ার পরে ও গেট বন্ধ করে দেয়, আর তারপর পরই আমি একটা চিৎকারের শব্দ পাই। এরপরে কারেন্ট চলে আসে। ওর চিৎকারের শব্দ পেয়ে আমি যখন ওকে উদ্ধার করব বলে বেরিয়েছি, তখন এত জোরে বৃষ্টি নামলো আর বাজ পড়ল ঝোড়ো বাতাসের। আপনি তার মধ্যেও রমার চিৎকার শুনতে পেয়েছিলেন বোধ হয়, তবে 2 চোখে দূরের দৃষ্টি ভালো নয় তো, বাড়ির দিকে তাকিয়ে থাকলেও মোমবাতির ক্ষীণ আলোয় আর এমন কি স্পষ্ট করে দেখতে পাবো। আমি এসে আমার পুতুল সেলাইয়ের কাজ তৈরি করেছিলাম। তা আপনার পুতুলগুলো মার্কেটে বিক্রি হয় না? হতো আগে, আমার হাজবেন্ডের বেঁচে থাকার সময়, তারপরে আর হয় না। তাহলে আপনি পুতুল যে রোজ সেলাই করেন? কোথায়, না তো। না মানে আমি তো দেখেছি, এই তো রমাকে যেদিন হাসপাতাল থেকে নিয়ে এলাম সেদিন তো বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। রমাকে ঘুমের বড়ি খাইয়ে শুয়ে দিয়ে আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, সেখানে ভাঙা কাঁচের জানলা দিয়ে দেখলাম আপনি 3 তলার ছাদে বসে সেলাই করছেন। মানে জানলা দিয়ে, কাঁচের জানলা দিয়ে একটা বাইরে অবয়ব ফুটে উঠেছিল, ভেতরে আলো জ্বলছিল, তাতে স্পষ্ট মনে হলো আপনি সেলাই করছেন কিছু একটা। ওটা আমার প্রিয় ডলকে সেলাই করছিলাম, নতুন ওকে তৈরি করেছি। দেখবে তুমি? না না, আমি দেখব না,
আপনি বরং এক কাজ করুন, আমার ডিউটি আছে তো, আপনি রমাকে দেবেন খনি। রমা, মিস ব্রিগেন্সা এসেছে, এসো একটু গল্প করো, তোমার ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, কোথায় মাই চাইল্ড? রমা মিস ব্রিগেন্সার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বেশ রাগান্বিতভাবেই বলে, উনি এখানে এসছেন কেন? ওনাকে বলো চলে যেতে। আহ, এমন কেন করছো? না না, উনি চলে যাক। উনি আমাদের সন্তান মৃত্যুর জন্য দায়ী। এইভাবে কাউকে দোষ দেওয়া যায় না রমা, তোমার মাথা ঠিক নেই। মিস ব্রিগেন্সা, আপনি কিছু মনে করবেন না, ও পাগল হয়ে গেছে। ওকে ডাক্তার দেখানো হচ্ছে, তবে বলেছে ডক্টর ও যেটা চায় সেটা করলেই নাকি ওর মস্তিষ্ক ঠিক হবে। তাছাড়া একটা সন্তান না আসা পর্যন্ত। মিস ব্রিগেন্সা কথা শেষ না হতেই সম্রাটের ব্যাগ থেকে একটা পুতুল বার করেন, আর সেই পুতুলটা হাতে ধরিয়ে দেন রমার। রমা পুতুলটাকে কোলে নিয়ে এতটাই খুশি হয় যে মিস ব্রিগেন্সাকে অপমানের কথা ভুলে যায় আর খিলখিলিয়ে হাসে। আমার মেয়ে, আমার মেয়ে, আমার ডলি, আমার সোনা, আমার সোনা। ঘরে চলে যায়। ইস, মাথাটা একদমই। হ্যাঁ, আমি যে ওকে নিয়ে কি করে চলবো, খুব ভালোবাসি ওকে, জানেন তো, তাই ছাড়তে পারছি না। তোমরা আর একটা বাচ্চার চেষ্টা করতে পারো, ডক্টর বলেছে সেই চেষ্টাটা করতে, কিন্তু কি করে করব? ও তো স্বাভাবিক নেই। ওর কাছে গেলেই ও ভয়ঙ্করভাবে চিৎকার করে, আমাকে দূরে সরিয়ে দেয়। ইস, এটা খুব খারাপ হয়েছে মাই চাইল্ড, খুব খারাপ। আমি গডের কাছে প্রার্থনা করব তোমরা খুব শিগগিরই একটা ফুটফুটে সন্তানের বাবা মা হও। মিস ব্রিগেন্সার গডের কাছে প্রার্থনা হয়তো সত্যি হয়েছিল। 2-3 মাসের মাথাতেই খবরটা চাউর হয়ে যায়, আর রটিয়ে দেয় কাজের মাসিটা। তবে এইবার খুব সতর্ক রয়েছে রমা। বাড়িতে শ্বশুর শাশুড়িরা সর্বক্ষণ আসতেই রয়েছেন, কেউ না কেউ থাকে। বাবা মা চলে গেলে শ্বশুর শাশুড়ি আসে, তারা চলে গেলে আবার বাবা মা আসে। মোটামুটি বাড়িটা ফাঁকা থাকে না। কাজের মাসিটাও বেশ ভালো আছে, চিন্তা করতে পারে না বেশি রমাকে নিয়ে। ও শুধু বলে, ঠাকুর এবার মুখ তুলে চাইছে, দেখবা এইবারে বাচ্চা একদম ঠিক থাকবো, চুরি হব না। চুরি না, হয়তো সেই দিন লোডশেডিংয়ে শিয়াল কুকুরের আগমন হয়েছিল, কোনোরকমভাবে মিসকারেজ হয়ে গিয়েছিল হয়তো আমার বৌমার, আর বাচ্চাটাকে নিয়ে ওরা হয়রমই কিছু একটা হইব। আমার বনগুলারও তো তাই হয়েছে। 8 মাসের মাথায় আবার সেই ঝড় বৃষ্টি, যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। কোন একটা কারণে সেই দিন কেউ বাড়িতে আসতে পারেনি, আর ওয়েদার খারাপের জন্যে শ্বশুর শাশুড়িও সঠিক সময়ে পৌঁছাতে পারেনি। কাজের মেয়েটিও আসেনি সেই দিন কাজ করতে, জ্বর এসেছে। সম্রাটেরও ডিউটি পড়েছে। ঠিক আগের দিনের মতোই রমা একা। তবে এইবার রমাকে সাহস যোগাচ্ছে মিস ব্রিগেন্সার দেওয়া ওই পুতুলটা। এই পুতুলটা সবসময় রমার সাথে কথা বলে, মা মা বলে ডাকে, ওর সাথে রান্না করে, ওর সাথে স্নান করে, ওর সাথে এক কম্বলের তলায় ঘুমোয়। এই মেয়েটা যেন বলছে, খুব সাবধান, আজকে কিন্তু ও আসবে আমার ভাইকে নিয়ে যেতে, তুমি কিন্তু আজকে ঘুমাবে না, খুব সাবধান। তাই মা, তুই সত্যি বলছিস? হ্যাঁ মা। মা, আবার তুই চাইল্ড জন্ম দিবি? তোকে না বারণ করলাম? না না, দে ওটা, দে না, ওটা আমার পুতুল, আমি কাউকে দেব না। দে, আমি তোকে সুন্দর করে দেব। দে, দিবি না? দে, জোর করে নিয়ে নেব। দে না, আমি নেব না। না, ডলি, ডলি তোর ভাইকে নিয়ে যাচ্ছে। ডলি, ডলি। মা, আমি এখানে। কে কে কে? আমি আমার ভাইকে নিয়ে যেতে দেব না, তোমায় আমি আর কাউকে চুরি করতে দেব না। না না, হে পসিবল নয়, ইটস নট পসিবল। নো নো, হ্যান্ডস আপ,
হ্যাঁ স্যার, প্লিজ ব্রেগেন স্যার, আপনার কাজ এখানেই শেষ, হাত উপরে করুন। মাই চাইল্ড, একজন সিনিয়র সিটিজেনকে এইভাবে তুমি অ্যারেস্ট করতে পারো না। হ্যাঁ, আপনার কথাই কেউ ভুলবে না। গোটা বাড়ি পুলিশ ঘিরে ফেলেছে, আপনি হাত উপরে করুন। ফেলে দিন, ফেলে দিন ছুরিটা, ফেলে দিন। মিস ব্রেগেনসাকে অ্যারেস্ট করে সম্রাট নিজের হাতে। ও ডিউটি করতে এসেছিল এইখানে ঠিক এই কারণেই। আজ থেকে বহু বছর আগে এই গ্রামে বাচ্চা চুরির অবস্থাটা শুরু হয়। কারো বাড়িতেই সদ্যজাত শিশু সন্তান বেশি দিন থাকতো না, রটানো হতো কুকুর শিয়ালে নিয়ে গেছে। আসলে এই গ্রামের পাশেই রয়েছে ঘন বন, আর এই জঙ্গলের মধ্যে জঙ্গলি জীবজন্তু থাকবে এটা তো একটা কমন ব্যাপার। তবে একজন জীবিত মানুষ কি করে এই বাচ্চাগুলোকে চুরি করে নিয়ে তাদের শরীরের ভেতর থেকে নাড়ি ভুড়ি বের করে শরীরটাকে একটা অন্যরকম অ্যাসিডের মধ্যে চুবিয়ে তাকে একটা মানব শরীর থেকে একটা প্লাস্টিক মতন গড়ন দিয়ে দেহের ভেতরে নরম তুলো ভরে এরম একটা একতাল মানব শিশুর মতো গড়ে তুলতে পারে, এই বিষয়টা মাথাতেই আসেনি সম্রাটের। যদি সেই দিন রাত্রেবেলা মিস ব্রিগেন্সাকে সেলাই করতে ও না দেখত, আর মিস ব্রিগেন্সার দেওয়া পুতুলটা অমন নিখুঁত মানব শিশুর শরীর না হতো। এইখানে ডিউটি জয়েন করার পরে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া শুরু করেছিল সম্রাট। এই পুতুল নাকি মার্কেটে আসতো। তখনকার সময়ের পুতুল দেখেছিল একটা সম্রাট। এই পুতুলটা যখন মার্কেটে বিভিন্ন দোকানে বিক্রি করা হতো তখন প্লাস্টিক ব্যবহার করা হতো, কিন্তু এখন যেই পুতুল মিস ব্রিগেন্সার কাছে রয়েছে, যেগুলো উনি প্রায় মার্কেটে বিক্রি করেনি না, সেগুলোর দেহটা অনেকটা মানব শিশুর মতো অরিজিনাল। দেখলে মনে হবে সত্যিকারের কোনো বাচ্চাকে কোলে নিয়ে বসে রয়েছে। হাত, পা, আঙ্গুল, নখ, এমনকি গায়ের সূক্ষ্ম সূক্ষ্ম লোমগুলো পর্যন্ত, সব থেকে আশ্চর্যের বিষয় জিভ এবং চোখের মনি, এই দুটো যেন জলজলে একটা সত্যিকারের শিশুর শরীর। যখন ডলি নামক পুতুলটিকে মিস ব্রিগেন্সা দিয়ে যায় রমার কাছে, হাতে নিয়ে বুকের ভেতরটা কেঁপে উঠেছিল রণজয়ের। একটা 8 মাসের প্রিম্যাচিওর বেবির বডি যেরকম হবে ঠিক সেই রকম। তারপরে বহুদিন রাত্রেবেলা মিস ব্রিগেন্সাকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখেছে সম্রাট। ওনার বাড়ির ভেতর ঢোকার সাহস করেই একদিন পুলিশ বাহিনী নিয়ে ঢুকে পড়ে, আর দেখে জ্যান্ত পুতুলের মতো নগ্ন পুতুল ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে। উনি কতগুলো অ্যালসেশিয়ান কুকুর পুষতেন, সেগুলো তখন খাচ্ছিল নাড়ি ভুড়ি একতাল কাঁচা কাঁচা। গাছা গুলিয়ে উঠেছিল সম্রাটের ভাগাড়ের ঘরের ভেতর রেড করতে গিয়ে, কিন্তু এত বয়স্ক একটা মানুষকে সঠিক প্রমাণ ছাড়া যে কিছুতেই ধরা সম্ভব নয়। তাই আজ ইচ্ছে করেই যেন নিজের ডিউটির খবরটা রটিয়ে দিয়ে বেরিয়ে গিয়েছিল সম্রাট, কারণ ওর মেয়ে ওকে বলেছিল একটি কথা, বাবা বাবা, মা আজকে বিপদে পড়বে, তুমি তুমি যেও না। তাহলে ওর অঙ্ক কিছুতেই মিলত না। শুধু ডলি ওর মাকে নয়, ওর বাবাকেও সজাগ করে দিয়েছিল। সেই দিন মিস ব্রিগেন্সা এসেছিল ভয় দেখাতে রমাকে। রমা চিৎকার করে অজ্ঞান হয়ে যাওয়ার পরই কিভাবে যেন ওর মিসক্যারেজ হয়ে যায়, আর সেটা বুঝতে পেরেই ওর অনাগত সন্তানটাকে জোর করে জরায়ুর মুখ থেকে টেনে হিঁচড়ে বার করে নিয়ে নারী শুদ্ধ কেটে পালিয়ে যায় মিস ব্রিগেন্সা। বাড়িতে গিয়ে সেই শিশু সন্তানটার মস্তিষ্ক ছেদন করে তার দেহ থেকে সমস্ত কিছু বার করে নিয়ে তাকে একটা পুতুলের আকারে আবার ওর কাছেই ফিরিয়ে দেয়। মিস ব্রিগেন্সা ছিলেন একজন মৃত বৎসা নারী। বিদেশ থাকাকালীন অনেক ডক্টরকে দেখিয়েও উনি সন্তানের জননী হতে পারেননি। শেষ পর্যন্ত ওনার ফ্যামিলি মানে ওনার হাজব্যান্ড ওনাকে এই দেশে নিয়ে আসে। এইখানে জ্যোতিষশাস্ত্র কলায় সবাই বিশ্বাস করে। আজ থেকে বহু বছর আগে এই এলাকারই এক সন্ন্যাসী বলেছিলেন নরবলি দিতে, আর নরবলি দিতে হবে সদ্যজাত জ্যান্ত শিশু, আর সেই শিশুর আত্মা মিলিত হয়েই
ওনাকে একটি মানব শিশু উপহার দিতে পারে, নচেত ওনার জরায়ুর ক্ষমতা নেই সন্তান জন্ম দেওয়ার। খুব রাগ হয়েছিল মিস ব্রেকেনসার। এই গ্রামে তারপর থেকে যে কটা শিশু জন্মাতো প্রত্যেকটাকে উনি রাত্রেবেলা চুরি করে নিয়ে আসতেন, আর নিয়ে এসে নিজের হাতে হত্যা করে কবর দিতেন। গর্ভস্থ ভ্রূণ নিজে জন্ম দিতে পারেননি বলে সদ্যজাত সন্তানগুলোর ওপরে ওনার প্রচণ্ড ক্ষোভ ছিল। একদিন ওনার কুকৃত্তি ওনার স্বামী দেখতে পান, আর দেখার সঙ্গে সঙ্গে পুলিশে ইনফর্ম করতে গেলেই তার আগেই উনি ওনার স্বামীর মাথায় ভারী একটা হাতুড়ি দিয়ে শক্ত করে জোরে বাড়ি মেরে ফেলেন। নিজের স্বামীকে নিজের হাতে কবর দিয়েছিলেন উনি। তারপরে ওনার এই হত্যা লীলা নৃশংসভাবে শুরু হয়। গ্রামের প্রত্যেকটা শিশুকে চুরি করতে শুরু করে, আর নিজের মতো করে রূপ দিতে থাকেন এক একটা শিশুর। রমার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল। উনি বলেছিল ওর মেয়ে হবে, মেয়েই হয়েছিল, আর সেই শিশুটার দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে একটা পুতুলের আকার দিয়ে ওনার কাছে ফিরিয়ে দিয়েছিল। রমা সেই শিশুর মধ্যেই প্রাণের সঞ্চার করতে পেরেছিল। নারীর টান সেই মৃত শিশুটাকে বাঁচিয়ে রেখেছিল। রমা মা হয়েছে, একটি নয় দুটি সন্তানের মা হয়েছে। ডলি ফিরে এসেছে ওর কাছে, মৃত নয় কন্যা সন্তান রূপে। পাশে রয়েছে পুত্র সন্তানটি, দুটোই পুতুলের মতো সুন্দর, শুধু একটু জায়গায় খামতি। ডলির গলা থেকে পেট বরাবর নিতম্ব পর্যন্ত একটা হালকা সুতোর রেখার টান, আর তাতে সূক্ষ্ম সূক্ষ্ম সেলাইয়ের দাগ। আজকের গল্পটি পাঠে সমস্ত চরিত্রে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ এবং শিশু চরিত্রে আমার কন্যা বিকশ্রী বিশ্বাস। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরো একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরো নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।